Let's talk about mitochondria. What is mitochondria? Mitochondria হচ্ছে one type of cellular organelle. আমি জানি কোশ্চেনটা উঠবে, হোয়াট ইজ আ সেলুলার অর্গানেল? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ অর্গানেল? সো অর্গানেলকে আমরা এভাবে করে বোঝানোর চেষ্টা করতে পারি। খেয়াল করো স্যার, আমাদের বডি তৈরি হয় কি দিয়ে? আমাদের বডি যেমন তৈরি হচ্ছে বাই ডিফারেন্ট টাইপ অফ অর্গানস, একটা সেলও তেমনভাবে তৈরি হচ্ছে বাই ডিফারেন্ট টাইপ অফ অর্গানেলস দিয়ে। যেমন স্যার, আমাদের বডিতে যে অর্গানসগুলো আছে তারা কিন্তু আমার বডির জন্য ডিফারেন্ট টাইপের রোল প্লে করতেছে। হার্ট ব্লাডকে সার্কুলেট করাচ্ছে, কিডনি আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এক্সক্রিট করে দিচ্ছে। তাহলে অর্গানগুলো যদি আমাদের বডি এর জন্য ডিফারেন্ট রোল প্লে করে, অর্গানেলসগুলোও সেলের জন্য ডিফারেন্ট রোল প্লে করে। এবং এটাই আসলে হচ্ছে, সেলের জন্য প্রোটিন লাগবে, বানিয়ে দিচ্ছে ওয়ান টাইপ অফ অর্গানেল রাইবোজোম। সেলের জন্য এনার্জি লাগবে, বানিয়ে দিচ্ছে আরেকটা অর্গানেল মাইটোকন্ড্রিয়া। সেলের জন্য নিউট্রিশন বা ফুড লাগবে, বানিয়ে দিচ্ছে আরেকটা অর্গানেল ক্লোরোপ্লাস্ট বা গ্রিন প্লাস্টিড। তার মানে আমাদের বডিটাকে ফাংশনাল রাখার জন্য যেমন ডিফারেন্ট টাইপস এর অর্গান ডিফারেন্ট রোল প্লে করে, সেমভাবে একটা সেলকেও ফাংশনাল রাখার জন্য সেলের মধ্যে থাকা ডিফারেন্ট টাইপের অর্গানেলসও ডিফারেন্ট রোল প্লে করতেছে। তাহলে এমনই একটা অর্গানেল হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, যেটা আসলে সেলের জন্য এনার্জি বানায়। ইট ক্যান প্রোভাইড এনার্জি রিকোয়ার্ড ফর আ সেল। একটা সেলের জন্য যেটুকু এনার্জি একটা সেল রিকোয়ার করে, ডিমান্ড করে, ওই ডিমান্ড ওয়াইজ এনার্জি প্রোভাইড করে, এনার্জি প্রডিউস করে আমাদের মাইটোকন্ড্রিয়া। এখন একটা কথা আছে, কি কথা? একটা সেলের মধ্যে যত টাইপের অর্গানেলস আছে, এই অর্গানেলসগুলোকে আমরা মেমব্রেনের প্রেজেন্স অর অ্যাবসেন্সের উপরে আমরা দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। ভাই আমি বুঝলাম না যে এভাবে করে মনে রাখতে হবে, সেলের মধ্যে যত টাইপের অর্গানেলস আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, যত টাইপের অর্গানেলস আছে, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এরা কিন্তু মেমব্রেন দিয়ে সারাউন্ডেড। আরও আছে এরকম মেমব্রেন দিয়ে সারাউন্ডেড অর্গানেল। অন দ্য আদার হ্যান্ড, রাইবোজোম, সেন্ট্রোজোম এবং সাইটোস্কেলেটন নামে পরিচিত মাইক্রোটিউবিউলস, এই তিনটা অর্গানেল, হাতে গোনা কিন্তু বেশি না, এই তিনটাই, নামগুলো আরেকবার বলতে দেন আমাকে। রাইবোজোম, সেন্ট্রোজোম এবং সাইটোস্কেলেটন মাইক্রোটিউবিউল। এই অর্গানেল তিনটা কিন্তু বাইরে কোনো মেমব্রেন নাই, কোনো কাভারিং নাই, কিচ্ছু নাই। দে আর এক্সপোজ, দে আর নেকেড। সো মেমব্রেন নেই বলে এই তিনজনকে আমরা রাখবো একটা গ্রুপের আন্ডারে। এই তিনটা অর্গানেলকে আমরা কি বলবো? নন মেমব্রেনাস। আর এই তিনজন বাদে ইউ নেম ইট বস, মাইটোকন্ড্রিয়া বলেন, প্লাস্টিড বলেন, গোলজি বডি বলেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেন, লাইসোজোম বলেন, বাকি সবার বাইরে মেমব্রেন বা কাভারিং আছে, এই জন্য বাকিদের আমরা কি বলবো? মেমব্রেনাস। সো মাইটোকন্ড্রিয়া এই জন্যই আমরা শুরু করেছি এটা বলে, মাইটোকন্ড্রিয়া কিন্তু মেমব্রেনাস অর্গানেল। আমরা যদি ছবিটা একবার দেখি, এই যে মাইটোকন্ড্রিয়ার বাইরে কাভারিংটা, এই কাভারিং তো এই যে কাভারিং বা মেমব্রেনটা আছে, এবং এটা শুধুমাত্র মেমব্রেন আছে তা না, এটা আবার ডাবল লেয়ার আছে। এই যে আউটার লেয়ার, এই যে ইনার লেয়ার, বা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। দ্যাটস ইট। পয়েন্ট নাম্বার 1-এ চলে আসবো। মাইটোকন্ড্রিয়া নামের অর্গানেলটা যে আসলে এক্সিস্ট করে এটা আমরা জানতাম না। আমাদেরকে জানতে হেল্প করেছিলেন একজন ভদ্রলোক, রিচার্ড অলম্যান। উনি প্রথম ডিসকভার করেছিলেন যে না, সেলের মধ্যে আসলে মাইটোকন্ড্রিয়া নামে একটা অর্গানেল এক্সিস্ট করে। বাট এই ভদ্রলোক, আমরা যে কারেন্ট নেমটা ইউজ করতেছি মাইটোকন্ড্রিয়া, এটা কিন্তু উনার থেকে আসে নাই। উনি কিন্তু নামটা প্রপোজাল দেয় নাই, বরঞ্চ উনি যে নামটা প্রোভাইড করেছিলেন নামটা ছিল বায়োব্লাস্ট। বাট পরবর্তীতে গিয়ে আমরা আসলে বুঝতে পারলাম, আরও বেটার জানতে পারলাম, বেটার বুঝতে পারলাম, শুনতে পারলাম, আন্ডারস্ট্যান্ডিং হলো বেটার। তখন গিয়ে আমাদের একটা এরকম ফিল হলো যে না, মাইটোকন্ড্রিয়ার জন্য আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট নেম দেওয়া উচিত। এটা আসলে যাচ্ছে না, মাইটোকন্ড্রিয়ার সাথে যাচ্ছে না, মানে এই অর্গানেলের সাথে নামটা আসলে যাচ্ছে না। তখন ইনিশিয়েটিভ নিলেন আরেকজন সায়েন্টিস্ট, নাম ভদ্রলোকের নাম হচ্ছে কার্ল বেন্ডার। উনি আমাদের এই কারেন্ট নামটা দিলেন এবং
ওনার থেকে নামটা আসলো মাইটোকন্ড্রিয়া। এবং মাইটোকন্ড্রিয়া আসলে দুইটা নামের কোলাবোরেশন, মাইটোস প্লাস কন্ড্রিয়ন, এই দুইটা ওয়ার্ডকে কোলাব করে আমরা বলেছি মাইটোকন্ড্রিয়া। 2 নম্বর পয়েন্ট, আমরা একটু আগেই বলে আসলাম মাইটোকন্ড্রিয়ার বাইরে কি আছে, আমাদের মেমব্রেন বা কাভারিং আছে। এবং আমরা দেখেও আসলাম এই মেমব্রেন বা কাভারিং কিন্তু আসলে সিঙ্গেল লেয়ার না, ডাবল লেয়ার। তুমি জেনে থাকবা ডাবলকে আমরা বলি বাই। সো মাইটোকন্ড্রিয়ার বাইরে ডাবল লেয়ার কাভারিং আছে যে কথা, মাইটোকন্ড্রিয়ার বাইরে বাই লেয়ার মেমব্রেন আছে, সেম কথা বস, সেম কথা। সো ফিজিক্যাল স্ট্রাকচারের দিক বিবেচনা করলে মাইটোকন্ড্রিয়ার কাভারিংটা আসলে ডাবল লেয়ার, কিন্তু এটা কিন্তু আসলে মেমব্রেনের কেমিক্যাল কম্পোজিশনকে রিপ্রেজেন্ট করে না। আমার দুটো হাত আছে, দ্যাট ইজ মাই ফিজিক্যাল প্রপার্টি, বাট আমার বডির এত পার্সেন্ট পানি, এত পার্সেন্ট হচ্ছে ওয়াটার, এত পার্সেন্ট হচ্ছে কার্বন, দ্যাট ইজ মাই কেমিক্যাল প্রপার্টি। তাহলে এই মেমব্রেনটার দুটা লেয়ার আছে, এটাও মেমব্রেনটার ফিজিক্যাল প্রপার্টি। আর এই মেমব্রেনটার কেমিক্যাল প্রপার্টি হচ্ছে মেমব্রেনটা তৈরি হচ্ছে কি দিয়ে, ফসফোলিপিড নামের স্পেশাল লিপিড, সাথে প্রোটিন দিয়ে। আর তুমি জেনে থাকবা যে লিপিড এবং প্রোটিনকে আমরা একসাথে কি নামে ডাকি, লিপোপ্রোটিন। সো কেমিক্যাল কম্পোজিশনে এই মেমব্রেনে আমরা পাচ্ছি লিপিড আর প্রোটিন। পরের পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের দিকে যদি আমরা আরেকবার ফোকাস দিই, এই যে মেমব্রেনটা যার দুটো লেয়ার আছে, আমরা আরেকটু স্পষ্ট করে বোঝার জন্য পাশে আমরা একটা ছবি ড্র করেছি। এই যদি হয় আউটার মেমব্রেন আর এই যদি হয় ইনার মেমব্রেন, আপনারা জানবেন যে ফোল্ডিং বলতে আসলে আমরা কী বুঝি। আমরা কাপড় ফোল্ড করি, আমরা জামা ফোল্ড করতেছি, বই ফোল্ড করতেছি, নোট ফোল্ড করতেছি। ফোল্ড করা, ভাঁজ করা বাংলায় বলতেছি আমরা। খেয়াল করব বাইরের যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা কিন্তু কোনো ভাঁজ পড়ে নাই, কোনো ফোল্ডিংস ক্রিয়েট হয় নাই, কোথাও কোনো ফোল্ডেড কোনো এরিয়া নাই। আর যেখানে কোনো ভাঁজ পড়ে নাই, কোনো ফোল্ডিংস হয় নাই, ফোল্ডিংস ক্রিয়েট হয় নাই, তাকে আমরা কি বলি, আরে ভাই তোমার স্কিনে কোনো ভাঁজ নাই, স্কিনটা কিন্তু এখনও স্মুথ। আর আমরা এর অপোজিটে বলবো, খেয়াল করো ইনার যে লেয়ারটা বা ইনার মেমব্রেনটা, সেখানে কিন্তু কিছুটা ইন্টারভাল দিয়ে এই যে গ্যাপ দিয়ে বলো, এটা আমরা কি বলতে পারি, দিস ইজ ওয়ান ফোল্ডিং, দ্যাট ইজ আনাদার ফোল্ডিং, দ্যাট ইজ আনাদার ফোল্ডিং, দিজ আর কল ফোল্ডিংস। তাহলে আউটার লেয়ার যেখানে স্মুথ, ইনার লেয়ার সেখানে কি হচ্ছে, আমরা কিছু ফোল্ডিংস পাচ্ছি। ওকে ফাইন। আর এই ফোল্ডিংগুলোকে আসলে আমরা কম্পেয়ার করতেছি। তুমি আমার ডায়লগ আগেও শুনেছো যে আমরা কম্পেয়ার করতে পছন্দ করি। সো এই ইনার লেয়ারে আমরা যে ফোল্ডিংসগুলো পাচ্ছি, এই ফোল্ডিংগুলোকে আমরা কম্পেয়ার করি আমাদের ফিঙ্গারের সাথে। এই যে এমন, আমরা কার্সারটা খেয়াল করি, এই যে সেম এরকম, এমন, এই যে এরকম। সো এখানে আমরা আমাদের হাতের ফিঙ্গার বা আঙুলের সাথে আমরা কম্পেয়ার করতেছি। সো এই জন্য আমরা এই ফোল্ডিংগুলোকে কি বলবো, ফিঙ্গার লাইক ফোল্ডিং, আমাদের হাতের আঙুলের মতো এমন ফোল্ডিং। বাট আমরা আরেকটা ছোট্ট একটা ব্যাপার আমরা অ্যাড করে দিব। আমরা যদি এই ফিগারে একটু খেয়াল করি, ফোকাস দেই, এই ফোল্ডিংসগুলো ফর্ম করলো কোন দিকে, দে আর ডিরেক্টিং ইনওয়ার্ডস। যেহেতু এই ফোল্ডিংগুলোর ডিরেকশন ভিতরের দিকে, এজন্য আমরা ওয়ার্ডটা বলবো ইন। এবং যেহেতু ওরা ফোল্ডেড, এজন্য নামটা বলতেছি ফোল্ডিং। সাথে আমরা কি বলবো, দে আর ফিঙ্গার লাইক। এজন্য আমরা এগুলোকে ইন্ডিকেট করে কি বলবো, ভাইয়া দিজ আর ফিঙ্গার লাইক ইনফোল্ডিংস। দেখতে ফিঙ্গারের মতো, ডিরেকশন ভিতরের দিকে, আর দিজ আর ফোল্ডেড স্ট্রাকচারস। সব মিলায় আমরা কি বলবো, আমরা বলবো দিজ আর ফিঙ্গার লাইক ইনফোল্ডিংস। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ার থেকে এই যে ফিঙ্গার লাইক যে ইনফোল্ডিংসগুলো ক্রিয়েট হচ্ছে, এই ফিঙ্গার লাইক ইনফোল্ডিংসগুলোকে বলে আমরা কি নাম দিচ্ছি হচ্ছে ক্রিস্টি। পরের পয়েন্টে চলে আসবো। দিজ ইনফোল্ডিংস আর স্টার্টেড উইথ, মানে এই ইনফোল্ডিংগুলোর সাথে কানেক্টেড পাওয়া যায় কি কিছু স্পেশাল রাউন্ড শেপ স্ট্রাকচারস, এগুলোকে বলা হচ্ছে অক্সিজম। তুমি অবশ্যই জানবা আমাদের সৃষ্টিকর্তা কোনো কিছুই পারপাস ছাড়া আসলে বানান নাই। এই ইনফোল্ডিংগুলোর একটা পারপাস আছে। খেয়াল করো, এই যে ইনফোল্ডিং যদি হয় একটা, এটা যদি হয় আরেকটা ইনফোল্ডিং, এটা যদি হয় আরেকটা ইনফোল্ডিং, প্রত্যেকটা ইনফোল্ডিংয়ে বলো আমরা কি পাচ্ছি, আমরা এদের উপরে আমরা পাচ্ছি কিছু স্পেশাল কিছু স্ট্রাকচারস, যাদেরকে বাইরে থেকে দেখলে বলো কেমন মনে হচ্ছে, রাউন্ড মনে হচ্ছে। এই যে রাউন্ড যে স্ট্রাকচার, এই রাউন্ড স্ট্রাকচারের নাম আমরা কি দিলাম, অক্সিজম। এবং এই অক্সিজমগুলোকেই কন্টেইন করতেছে কে, বিয়ার করতেছে কে, এই ফিঙ্গার লাইক ইনফোল্ডিংসগুলো, হুইচ ইজ ক্রিস্টিগুলো।
তাহলে আমরা এটাই আসলে পরের পয়েন্টে বলার চেষ্টা করেছি যে ইনার লেয়ার থেকে যদি ফিঙ্গার লাইক ইনফোল্ডিংস বা ক্রিস্টি ফর্ম করে, আর এই ক্রিস্টি বা ইনফোল্ডিংগুলোর তখন কাজ হবে কিছু স্মল রাউন্ড বডিজগুলোকে কন্টেইন করা, বিয়ার করা, এবং সেই রাউন্ড বডিজগুলোকে আমরা কি বলবো, অক্সিজমস। তাহলে ক্রিস্টির কাজ যদি হয় অক্সিজমকে বিয়ার করা, অক্সিজমের কাজ তাহলে কী হবে? লজিক্যাল কথাবার্তা বলা হচ্ছে এই যে রাউন্ড স্ট্রাকচার যেগুলো আছে, যেগুলো কিন্তু একটা সিক্রেট শেয়ার করবো আমি, যেগুলো কিন্তু আসলে রাউন্ড না। আমাদের ইন্টারের বইগুলোতে বলা হয় বা বড় ক্লাসের বইগুলোতে আমরা পড়াচ্ছি বা আমরা পড়েছি যে দিজ আর অ্যাকচুয়ালি টেনিস র্যাকেট শেপড। টেনিস র্যাকেট শেপড, খেয়াল করবো এই যে দিজ আর অ্যাকচুয়ালি টেনিস র্যাকেট শেপড। বাট আমাদের বইতে ইজি করে বলার জন্য এই যে বাইরে থেকে যেমন দেখলে কেমন লাগতেছে, রাউন্ড লাগতেছে, সো আউটার অ্যাপিয়ারেন্সটাকে আসলে কনসিডারেশনে নিয়ে এগুলোকে আমার বই ইজি করার জন্য বলেছে রাউন্ড বডিস বা রাউন্ড শেপ স্ট্রাকচার্স। সো এই অক্সিজমগুলোর মধ্যে নাকি এনজাইম পাওয়া যায়। কিসের এনজাইম? খাবার ডাইজেস্ট করতেও তো আমরা এনজাইম ইউজ করি। বলা হচ্ছে না, দিজ আর এনজাইমস অফ রেসপিরেশন। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে আছে ফোল্ডিংস, ফোল্ডিংগুলোর নাম কি ছিল? ফোল্ডিংগুলোর নাম ছিল ক্রিস্টি। আর ক্রিস্টিতে আমরা পাচ্ছি কিছু রাউন্ড বডিজ, অক্সিজম, সব কিছুরই খেয়াল করছো লিঙ্কড, কানেক্টেড। সো ইনার মেমব্রেন যদি ক্রিস্টি না বানাতো তাহলে কিন্তু আমরা কি পেতাম না? আমরা এই অক্সিজম পেতাম না। অক্সিজম যদি তৈরি না হতো আমরা কিন্তু রেসপিরেশনের জন্য কি পেতাম না? এনজাইম পেতাম না। এখন উল্টা করে চিন্তা করলে ইনার মেমব্রেন ফোল্ডেড হয় বলে ক্রিস্টি ফর্ম করতেছে। ক্রিস্টি নামের ইনফোল্ডিংগুলো আছে বলেই ওদের গায়ে আমরা কি পাচ্ছি? অক্সিজম পাচ্ছি। আর অক্সিজম পাই বলেই ওর ভিতরে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোর হেল্প নিয়ে আমরা রেসপিরেশন বা সেলুলার রেসপিরেশন নামে একটা স্পেশাল প্রসেসকে আমরা রান করাতে পারি। সো কোশ্চেন উঠবে, হোয়াট ইজ রেসপিরেশন? এটা আবার কি জিনিস? এইটা আমাদের বায়োলজি বইয়ের চ্যাপ্টার 4-এ ডেসক্রাইব করা আছে, আমরা সংক্ষেপ করে বলার চেষ্টা করব। হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন বলতে আসলে আমরা এমন একটা সেলুলার প্রসেসকে বুঝাই, সেলের মধ্যে হয় এমন একটা প্রসেসকে মিন করি আমরা, যেই প্রসেসটার জন্য সেলের মধ্যে আসলে এনার্জি তৈরি হচ্ছে। সো এনার্জি বানানোর প্রসেসকে আসলে আমরা কি বলি? রেসপিরেশন, বা অলসো নোন অ্যাজ সেলুলার রেসপিরেশন। তাহলে এই যে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কিসের এনজাইম পাওয়া যায়? রেসপিরেশনের এনজাইম পাওয়া যায়। তাহলে খুব স্বাভাবিক কথাবার্তা না? আমার কাছে বায়োলজি রিলেটেড কন্টেন্ট আছে, তাহলে আমি তোমাকে বায়োলজি পড়াচ্ছি। সেমভাবে মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশনের এনজাইম পাওয়া যায়, তার মানে বলো মাইটোকন্ড্রিয়া তাহলে কী করবে? রেসপিরেশন করবে, রেসপিরেশনে পার্টিসিপেট করবে। খুব সহজ কথাবার্তা ভাই। রান্নাঘরে, কিচেনে গ্যাসের লাইন পাওয়া যায়, রান্না করার আদার ইনগ্রিডিয়েন্টসগুলো রান্নাঘরেই আমরা রেখেছি, সেই জন্য ওই ঘরেই আমরা রান্না করব। খুব সহজ কথা না? রান্নাঘরে সব কিছু আছে, সিঙ্ক আছে, তোমার হচ্ছে গ্যাসের লাইন আছে। তুমি যদি বলো না ভাই আপনি ড্রয়িং রুমে কেন রান্না করতেছেন না, আজব কথাবার্তা। রান্না করার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে কোথায়? রান্নাঘরে, কিচেনে, সো ওখানে রান্না করব। সেমভাবে রেসপিরেশন করার জন্য এনজাইমগুলো আছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য রেসপিরেশন নামের প্রসেসটাও, এনার্জি বানানোর প্রসেসটাও কই হবে? মাইটোকন্ড্রিয়াতেই হবে। এটাই বলতেছে দ্য মেইন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ইজ টু হেল্প দ্য অর্গানিজম ইন রেসপিরেশন। সো রেসপিরেশন নামের প্রসেসটাতে হেল্প করাই আসলে মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ। ওকে, পরের পয়েন্ট আমরা জানবো যে রেসপিরেশনের স্টেপ চারটা স্টেপে এই এনার্জি প্রডিউস করার জন্য প্রসেসটা আসলে আমরা ফুলফিল হতে দেখি। স্টেপ নাম্বার 1 কয়েকবার করে বলবো, কয়েকবার করে শুনবো। স্টেপ নাম্বার 1কে আমরা বলি হচ্ছে গ্লাইকোলাইসিস। স্টেপ নাম্বার 2কে আমরা বলি ফর্মেশন অফ অ্যাসিটাইল কোয়ে। স্টেপ নাম্বার 3কে আমরা বলি ক্রেবস সাইকেল। আর স্টেপ নাম্বার 4কে আমরা বলি হচ্ছে ইটিসি। সো আবার বলতেছি, স্টেপ নাম্বার 1 রেসপিরেশন, স্টেপ নাম্বার 1 গ্লাইকোলাইসিস। রেসপিরেশনের স্টেপ নাম্বার 2 ফর্মেশন অফ অ্যাসিটাইল কোয়ে। respiration step number 3 Krebs cycle, and respiration the last step of respiration step number 4 etc electron transport chain. এই চারটা স্টেপে আসলে রেসপিরেশন হয়। তুমি দেখবা তোমাদের লেভেলে ম্যাক্সিমাম ছেলেমেয়ের টেন্ডেন্সি হচ্ছে আরে যত সংক্ষেপ করে একটা অ্যাভারেজ অ্যান্সার দিয়ে দেওয়া যায়। এটা করতে নিয়ে আসলে তোমরা ভুল করো, তোমরা মেইন অ্যান্সার থেকে ফ্ল্যাকচুয়েট করো। আমি যদি এখন বলি
রেসপিরেশন হয় মাইটোকন্ড্রিয়াতে, দিস ইজ পার্শিয়ালি ট্রুথ। অথবা উল্টো করে বললে পার্শিয়ালি আসলে হ্যাঁ ঠিক হয়েছে, আবার কিছুটা কি আছে ভুল অ্যান্সারের ভিতরে আছে। একটু বুঝায় বলি, তোমার কনফিউজ আমি না করি। রেসপিরেশন নামের প্রসেসটা যে 4টা স্টেপে হয়, যদি 4টার মধ্যে 4টা স্টেপই মাইটোকন্ড্রিয়াতে হতো তাহলে আমি ডিরেক্ট বলে ফেলতে পারতাম মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন হয়। কিন্তু ভাইয়া মাইটোকন্ড্রিয়াতে আসলে রেসপিরেশনের সবগুলো স্টেপ হয় না, মেজরিটি হয়। তার মানে অ্যামাং দোজ 4, মেজরিটি মানে কি 3টা স্টেপই হয় কোথায় মাইটোকন্ড্রিয়াতে, অনলি একটা স্টেপ হয় কোথায় সাইটোপ্লাজমে। আবার রিপিট করি, সেলের মধ্যে এনার্জি বানানোর প্রসেসকে আমরা যদি বলি রেসপিরেশন, সেই রেসপিরেশন নামের প্রসেসটার স্টেপ কয়টা? 4টা। নামগুলো আবারও বলবো, গ্লাইকোলাইসিস, ফরমেশন অফ অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিসি। এই যে 4টা স্টেপের মধ্যে মেজরিটি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, আর অনলি ওয়ান স্টেপ, দ্য ফার্স্ট ওয়ান, গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায়? সেলের সাইটোপ্লাজমে। তার মানে আমরা আজকের পর থেকে বলবো না মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন হয় বলে, রেসপিরেশনের মাধ্যমে এনার্জি প্রডিউস হয় বলে, বাই দ্য প্রসেস অফ রেসপিরেশন এনার্জি ইজ প্রডিউসড ইন মাইটোকন্ড্রিয়া, এমন করে আসলে বলাটা উচিত হবে না, সমীচীন হবে না। আমরা কি বলবো যে হ্যাঁ মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশনের ম্যাক্সিমাম স্টেপসগুলো হচ্ছে, তার মানে ম্যাক্সিমাম স্টেপ হচ্ছে মানে এনার্জিও ম্যাক্সিমাম কই তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হচ্ছে। দেয়ারফোর এই জন্যই আসলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? বলি হচ্ছে পাওয়ার হাউস। আবার বলি শোনো, মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন হচ্ছে এমন করে না বলে আমরা কি বলবো? রেসপিরেশনের মেজরিটি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, হুইচ ইজ রেসপিরেশনের স্টেপ যদি হয় 4টা, 3টেই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে এনার্জি তৈরি হচ্ছে এমন না বলে আজকের পর থেকে আমরা কি বলবো? যেহেতু রেসপিরেশন বা এনার্জি প্রডিউসিং মেথডের ম্যাক্সিমাম বা মেজরিটি স্টেপ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি হয়? ম্যাক্সিমাম এনার্জি মাইটোকন্ড্রিয়াতে প্রডিউস হচ্ছে। তো শুধু এনার্জি প্রডিউস হয় না বলে আমরা কি বলবো? ম্যাক্সিমাম এনার্জি প্রডিউস হচ্ছে। শুধু রেসপিরেশন হয় না বলে আমরা কি বলবো? রেসপিরেশনের ম্যাক্সিমাম স্টেপ কই হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এই সমস্ত জিনিস কনসিডারেশনে এনে, যেহেতু ম্যাক্সিমাম এনার্জি তৈরি হচ্ছে, এনার্জি বানানোর যে মেথডটা তার ম্যাক্সিমাম স্টেজ বা ম্যাক্সিমাম স্টেপ মেজরিটি হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। সো এগুলোকে কনসিডারেশনে এনে আমরা আজকের পর থেকে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? পাওয়ার হাউস অফ দ্য সেল। এরপরে আমরা আসি, খেয়াল করি যে উইথ সাম এক্সেপশন, কিছু এক্সেপশন বাদ দিলে, ভাই দেখো প্ল্যান্ট সেল বলো অ্যানিম্যাল সেল বলো, সব সেলেরই তো এনার্জি লাগবে। এই জন্য সব সেলেরই আসলে কি প্রয়োজন? মাইটোকন্ড্রিয়া প্রয়োজন, সহজ কথাবার্তা। বাট ভাইয়া আমাদের চারপাশে রুলস থাকলে রুলসের এক্সেপশন থাকবেই। সো রুলস যদি এরকম হয় যে সেলটা যদি লিভিং সেল হয়, তার যদি এনার্জি প্রয়োজন হয়, তার তো মাইটোকন্ড্রিয়া আছে। হ্যাঁ, সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেলের জন্য এনার্জি বানাবে। এটা যদি আমাদের কি হয়? ক্যারেক্টারিস্টিক্স হয়। এই ক্যারেক্টারের বাইরে গিয়ে এক্সেপশনাল কেস আমরা দেখতে পারি। সেটা হলো, বলেন প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেল বোথ তো ইউক্যারিওটিক সেল। সো ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, বাট সাম ইউক্যারিওটিক সেলস হুইচ ইজ প্রোটোজোয়া লাইক ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডাস, ম্যাচিওর আরবিসি, আমাদের ব্লাডে পাওয়া যায় আরবিসি, রেড ব্লাড সেল, এগুলো কিন্তু ইউক্যারিওটিক সেল হলেও বলো কি নাই? মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে নর্মালি যে কোনো প্ল্যান্ট বলো অ্যানিম্যাল বলো এই সমস্ত ইউক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। আর কিছু দেয়ার আর সাম এক্সেপশনাল কেসেস হচ্ছে ট্রাইকোমোনাস, মনোসার্কোমোনয়েডাস, ম্যাচিওর রেড ব্লাড সেল অর ম্যাচিওর আরবিসি, এগুলো যদিও ইউক্যারিওটিক সেলস বাট দে ডোন্ট হ্যাভ মাইটোকন্ড্রিয়া। আর 11 নম্বর পয়েন্ট তো আসলে আমরা জেনে বসে আছি, আমরা সেই ফার্স্ট থেকে পড়ে আসতেছি। আমরা আজকেও মেবি বলেছিলাম, না বললে এখন বলি, যে প্রোক্যারিওটিক সেল মানেই তো কি? যে সেলের মধ্যে ব্যাকটেরিয়া, হুইচ ইজ যে সেলের মধ্যে অল দ্য অর্গানেলস আর অ্যাবসেন্ট এক্সেপ্ট রাইবোজোম। তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে তো রাইবোজোম ছাড়া অন্য কোনো অর্গানেলসই নাই। সো মাইটোকন্ড্রিয়া তো থাকবেই না। রাইবোজোম ছাড়া মাইটোকন্ড্রিয়া বলেন প্লাস্টিড বলেন কেউই নাই। সো প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা আগেই ডিক্লেয়ার দিয়েছিলাম মাইটোকন্ড্রিয়া নামের এই সমস্ত অর্গানেলস থাকবে না, শুধু রাইবোজোম থাকে। আর নর্মালি এই মাইটোকন্ড্রিয়া বা গোলজি বডি বলো এই সমস্ত অর্গানেলসগুলোর প্রেজেন্স আমরা আসলে কোথায় পাচ্ছি?
ইউক্যারিওটিক সেলের মধ্যে, বাট দেয়ার মাস্ট বি সাম এক্সেপশনাল কেসেস। আমরা বলে ফেলেছি। সামনে একটা পয়েন্ট, 13 নম্বর পয়েন্টে আসার আগে একটা পয়েন্ট আমরা বাদ দিয়ে আসছি। পয়েন্টটা ছিল এইটা, 6 নাম্বারটা, দ্য স্পেস এনক্লোজড বাই দ্য ইনার মেমব্রেন ইজ কল্ড ম্যাট্রিক্স। এই যে, সো এই যদি হয় আউটার মেমব্রেন আর এই যদি হয় ইনার মেমব্রেন, so this is the folding, this is a folding of the inner membrane, there is another folding. So inner membrane বলো অথবা এর ফোল্ডিংসগুলোকে বলো না কেন, এই ইনার মেমব্রেন এবং তার ফোল্ডিং দিয়ে সারাউন্ডেড অবস্থায় মাইটোকন্ড্রিয়ার একবারে সেন্টারে, একবারে ভেতরে, মিডলে এই যে ডট ডট ডট, এগুলোকে আসলে আমরা কি বলবো, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বলবো। সো মাইটোকন্ড্রিয়া ইজ ফিল্ড আপ উইথ ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরটা ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ থাকে। তুমি অলরেডি জানো যে ম্যাট্রিক্স মানে যে হচ্ছে যে বিয়ার করে, যে কন্টেইন করে। সো ম্যাট্রিক্স এখানে আসলে কী কন্টেইন করে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ম্যাট্রিক্স দিয়ে ফিল আপ করে রাখছেন, আপনি আসলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কী রাখবেন। সো মাইটোকন্ড্রিয়ার ভিতরে বলো কী পাওয়া যায়, দিস ইজ এ সার্কুলার ডিএনএ, সার্কুলার ডিএনএ পাওয়া যায়। এছাড়াও তুমি জেনে রাখবা মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু রাইবোজোমও পাওয়া যায়। এই রাইবোজোমটা কিন্তু ব্যাকটেরিয়ার মতো 70S রাইবোজোম। কেমন রাইবোজোম? 70S রাইবোজোম। সো মাইটোকন্ড্রিয়ার ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া বলো আমরা কী পাচ্ছি, সার্কুলার ডিএনএ পাচ্ছি, যেটা ব্যাকটেরিয়ার মতোই আসলে, আবার রাইবোজোমও পাচ্ছি কার মতো, ব্যাকটেরিয়ার মতো। তাহলে এই যে ভিতরে যা দিয়ে ফিল আপ আছে ডট ডট ডট, যেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি, সো দিস ইজ ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সে বলো আমরা কী পাচ্ছি, ডিএনএ এবং পাচ্ছি রাইবোজোম। সো এটাই আসলে আমাদের লাস্ট লাইন, যে ইট ক্যান বি অ্যাজিউম দ্যাট ইন কোর্স অফ ইভলিউশন mitochondria or its previous form somehow entered eukaryotic cells and then become a permanent organelle of the cell. আমার মনে হয় আপনি বুঝতে পারছেন। সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করি আমি, তার জন্য আমরা একটু খেয়াল করব এখানে। সো এই যদি হয় একটা কি বলেন, ব্যাকটেরিয়া, দের ইজ আ ব্যাকটেরিয়া সেল, আর এই যে মাইটোকন্ড্রিয়া, আমরা একটু জুম আউট করে নেই, তাহলে আপনার জন্যই সুবিধা হবে। বলেন, ব্যাকটেরিয়া আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু আসলে আপনি দেখতে পারেন না পারেন, আমি মিল দেখতে পারতেছি, যথেষ্ট মিল দেখতে পারতেছি। এই যে বলেন কি, বাইরে দুটা লেয়ার, এরও বাইরে কি আছে, দুটা লেয়ার মেমব্রেন, ভিতরে বলেন কি আছে, একটা সার্কুলার গোল একটা ডিএনএ, এখানেও বলো কি আছে, একটা সার্কুলার ডিএনএ, বলেন কি আছে, রাইবোজোম, এখানেও বলেন কি আছে, রাইবোজোম। তো এত কিছু মিলে গেল, কারণ ভাই সার্কুলার ডিএনএ আসলে ব্যাকটেরিয়া ছাড়া অন্য আর কোথাও পাওয়া যায় না। যদি অন্য কোথাও পাওয়া যেত হয়তো আমি তার দিকেই ইন্ডিকেট করতাম, এখান থেকেও তো মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে। বাট গেস হোয়াট, এরকম সার্কুলার ডিএনএ আসলে ব্যাকটেরিয়া ছাড়া অন্য আর কোথাও পাওয়া যায় না। এজন্য আমাদের সন্দেহটা আরও বেশি আসলে এখানে ফর্ম করে, আমরা আরও বেশি সন্দেহ করতেছি। তাহলে নিশ্চয়ই তাহলে মাইটোকন্ড্রিয়ার সাথে এই ব্যাকটেরিয়ার কোনো না কোনো রিলেশনশিপ আছে। সো দেয়ার ইজ কনসেপ্ট বলতে পারি আমরা, একটা কনসেপ্ট, একটা হাইপোথিসিস, যে এমন হয়ে অ্যাজামশন এরকম হয়ে থাকতে পারে। তোমাকে আমি এখনও কি করতেছি না, আমি এখন তোমাকে এনশিওর করতেছি না। সো একটা অ্যাজিউম আমরা করে নিতে পারি, মেবি এই ব্যাকটেরিয়া যখন আমাদের সেলে আসে, সব ব্যাকটেরিয়াকে আসলে আমাদের সেল মেরে ফেলে না, কিছু ব্যাকটেরিয়াকে এই লাইসোজোম করে কি, কনভার্ট করে, ওকে ধ্বংস করে না দিয়ে ওকে অন্য কিছু ইউজফুল কিছুতে কনভার্ট করে। তখন এই ব্যাকটেরিয়াগুলোই আসলে কনভার্ট হয়ে বলো কী হয়ে যায়, মাইটোকন্ড্রিয়া। দ্যাটস ইট। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাইটোকন্ড্রিয়া পড়া কমপ্লিট।